পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ ভয়াবহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। জানিয়ে দিব ৭২ ঘন্টার মধ্যে ৪বার হামলার কবলে মার্কিন রণতরী। আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘের মহাসচিব। এবং আরো জানিয়ে দিব নিজ দেশেই অবাঞ্ছিত নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধপন্থে প্রথম পদক্ষেপ, জ্বালানি অবকাঠামোতে হামলা করবে না রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নিজ দেশেই অবাঞ্ছিত নেতানিয়াহু। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করতে দেশটির বাসিন্দারা মঙ্গলবার 18 মার্চ রাতে তেল আবিবের হাবিবা স্কোয়ারে জড়ো হন প্রায় 40,000 মানুষ। এই সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাবান্ডমেন্ট ঘোষণা করেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 40,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহরাম ও মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রনির বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভের নেতানিয়াহুকে মিস্টার অ্যাডভান্সমেন্ট ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি এলাইসেক, সাবেক মোসাদ প্রধান তামিম ফার্দ এবং সাবেক শিনবেতের প্রধান ইয়ারাম কোহেন। আরো বক্তব্য দেন আইনাভ জাঙ্গিউকার, জিম্মির প্রধান মাতান জাঙ্গিউকার মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং নেতানিয়াহুর সাবেক সহযোগী মেসো এলনের বিক্ষোভে উপস্থিত ছিলেন। তিনি বিক্ষোভে প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল টি শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে। বিক্ষোভে বক্তৃতার শুরুর আগে উচ্ছ্বাসিত ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয়। বিক্ষোভকারীরা এখনই এই একনায়ককে উৎখাত করার সময় বলে স্লোগান দেন। ইউক্রেন যুদ্ধবন্ধের প্রথম পদক্ষেপ, জ্বালানি অবকাঠামোতে হামলা করবে না রাশিয়া। জ্বালানি অবকাঠামোতে 30 দিনের জন্য হামলা বন্ধ করতে সম্মত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা কথা বলার পর এ সিদ্ধান্ত নেন তিনি। ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী মঙ্গলবার সকাল 10টা থেকে তারা টেলিফোনে কথা বলতে শুরু করছিলেন। খবর আল জাজিরার। মঙ্গলবার 72 ঘন্টায় 4বার হামলার কবলে মার্কিন রণতরী। 72 ঘন্টায় 4বার হামলার কবলে মার্কিন রণতরী। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এই হামলা চালিয়েছে। বুধবার 19 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুতিদের দাবি, লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে আরেকটি হামলা চালানো হয়েছে। গত 72 ঘন্টায় এটি তাদের বিরুদ্ধে চতুর্থ হামলা। হুতি যোদ্ধাদের দাবি অনুযায়ী তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য জাহাজ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানায়, এই হামলায় ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি ইয়েমেনে মার্কিন হামলা প্রতিহত করার জন্য পরিচালিত হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযান সফলভাবে তারা লক্ষ্য অর্জন করছে। সারি আরো বলেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে দমিয়ে দিতে পারে না। তিনি সতর্ক করে দেন, ইসরায়েল গাজার উপর হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত হুতিদের হামলা আরো তীব্র করা হবে। এর আগে হুতিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রথম ঘটনা। এই ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েল গাজায় একটি আকস্মিক হামলা চালায়। এই হামলায় 400 এর বেশি ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অনেকেই নারী ও শিশু রয়েছে। এই হামলার মধ্যে দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়। ইসরায়েলের দাবি যে তারা হুতিদের ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করছে। অন্যদিকে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যম জানানো হয়েছে, গত কয়েক ঘন্টায় মার্কিন বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল, বিশেষত সাদা এবং বন্দর নগরী হুদাইদাহে আক্রান্ত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘের মহাসচিব। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এই হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হন মহাসচিব। মঙ্গলবার 18 মার্চ গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জাতিসংঘ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাতিসংঘের মহাসচিব। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও
উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘের মহাসচিব গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে একথা জানান। মহাসচিব গাজায় ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক সংখ্যক বেসামরিক নাগরিকের নিহত হওয়ার ঘটনায় হতবাক। তিনি যুদ্ধবিরতি মেনে চলার জন্য জোরালো আহ্বান জানাচ্ছেন, যাতে মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় এবং যেসব জিম্মি এখনো মুক্তি পানি তাদের বিনা শর্তে ছেড়ে দেওয়া হয়। জাতিসংঘের মহাসচিব এর আগেও সংঘাত নিঃসরণে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং মানবিক সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। এর আগে আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলি প্রাণঘাতী বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 413 জনে দাঁড়িয়েছে। অনেকে বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছেন, ফলে মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। আশঙ্কা করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় একটি ইসরায়েলি সবচেয়ে বড় বিমান হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা করছে। এতে গাজার ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী ইসাম আল আলী সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার 18 মার্চ গাজায় হামলা শুরুর আগে বেশিরভাগ মানুষ রমজানের সেহরি খাচ্ছিলেন, তখনই বিস্ফোরণ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে 20টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় আকাশে উড়ছিল এবং সেগুলো গাজা সিটি, রাফা ও খান ইউনুসের লক্ষ্যবস্তুতে বোমা ফেলছিল। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। গাজার ডিফ্যাক্ট প্রধানমন্ত্রীকে ইসরাম আল দা আলিসকে হত্যা করছে ইসরায়েল। উপত্যকায় দেশটির হামলায় 3 সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে। মঙ্গলবার 18 মার্চ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আইডিএফ ঘোষণা করছে যে তারা আজ হামাস চিন্তিত গাজা উপত্যকায় কার্যত প্রধানমন্ত্রী এবং হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করছে। হামাসের পক্ষ থেকে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গাজার প্রধানমন্ত্রী সমতুল্য সরকারি কার্যকলাপ পর্যবেক্ষক কমিটির প্রধান ইসাম দা আলিস, হামাসের বিচার মন্ত্রণালয় মহাপরিচালক আহমেদ আল খাত্তা, গাজায় হামাসের পুলিশ ও আভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার নিয়োজিত হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান নিহত হয়েছেন। এক বিবৃতিতে আইডিএফ বলছে তারা আজ ভোর থেকে গাজা উপত্যকায় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে হামাসের ওই 4 জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছে। হামলার মধ্যে স্তরের হামাস কমান্ডার গোষ্ঠীটির পলিটব্যুরো সদস্য এবং এর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। ইসলামিক জিহাদ সদস্য এবং অবকাঠামোকে এই হামলার নিশানা করা হয়েছে। এই হামলায় লক্ষ্য করা হলে হামাসের সামরিক ও সরকারি সক্ষম। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রথম পদক্ষেপ, জ্বালানি অবকাঠামোতে হামলা করবে না রাশিয়া। জ্বালানি অবকাঠামোতে 30 দিনের জন্য হামলা বন্ধ করতে সম্মত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা কথা বলার পর এ সিদ্ধান্ত নেন তিনি। ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী মঙ্গলবার সকাল 10টা থেকে তারা টেলিফোনে কথা বলতে শুরু করছিলেন। খবর আল জাজিরার। মঙ্গলবার দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনালাপের পর ক্রেমলিন এই বিবৃতিতে জানিয়েছে পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধের নির্দেশ দেন, কিন্তু তিনি মার্কিন সমর্থিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফোন কলে দুই নেতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন প্রয়োজনীয়তার উপর জোর দেন। ট্রাম্প বলেন, এই যুদ্ধে ইউক্রেন ও রাশিয়ার যে রক্ত ঝরছে এবং সম্পদ ব্যয় করছে তা উভয় দেশের জনগণের প্রয়োজনে ব্যয় করলে আরো ভালো হতো। তিনি আরো বলেন, এই সংঘাত কখনোই শুরু করা উচিত ছিল না এবং আন্তরিক ও সরল বিশ্বাসের শান্তি প্রতিষ্ঠার চেষ্টার অনেক আগেই এর অবসান হওয়া উচিত ছিল। তারা একমত হয়েছে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হবে জ্বালানি ও অবকাঠামোগত যুদ্ধবিরতির পাশাপাশি কৃষ্ণ সাগরে সামরিক যুদ্ধবিরতি, পূর্ণ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি বাস্তবায়নের কৌশলগত সমঝোতার মাধ্যমে অবিলম্বে মধ্যপ্রাচ্যে এই আলোচনা শুরু হবে। ট্রাম্প এবং পুতিন একমত হয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যৎ আরো ভালো কিছু বই আনবে। অসংখ্য অর্থনৈতিক চুক্তি ও শান্তি অর্জিত হলে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা। ক্রেমলিন জানিয়েছে বাইরে থেকে ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়ার বন্ধের